একটি চিঠি। ডাডলির জন্মদিনে চিড়িয়াখানা দেখা, সাপটার সেই অদ্ভুত কাণ্ড কারখানা, তার পালিয়ে যাওয়ায় হ্যারির শাস্তির পরিমাপ ছিল অনেক বড়। এর মধ্যে ডাডলি তার দামি দামি খেলনাগুলো ভেঙেছিল, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল শ্রীমতী ফিককে। স্কুল বন্ধ থাকলে হ্যারি বেশ খুশিতে থাকে, কিন্তু ডাডলিও তার দলবলের হাত থেকে তার রেহাই থাকে না। ডাডলির বন্ধুরা রোজই তার বাড়িতে আসতো। পিয়ার্স, ম্যালকম, ডেনিস, গর্ডন, এদের মধ্যে ডাডলি ছিল বয়সে বড়। এদেরকে এড়িয়ে চলার জন্য হ্যারি বাড়ির বাইরে বেশিরভাগ সময় কাটাতো। হঠাৎ একদিন মুক্ত জীবনের স্বাদ পাবার রঙিন আলো দেখা দিল। সেপ্টেম্বর মাসে হ্যারির স্কুল পরিবর্তনের সময়। ডাডলি অন্য স্কুলে চলে যাবে, হ্যারি যাচ্ছে স্থানীয় বেশ বড় স্কুলে। ডাডলি হ্যারিকে বলেছিল স্টোনওয়ালে নতুন ছাত্রদের তারা শৌচাগারে মাথা নিচু করে আবর্জনা ঢেলে দেয়। হ্যারিকে ডাকে তার অনুশীলন করতে। হ্যারি তার প্রয়োজন নেই বলে, তার শৌচাগারের অভিজ্ঞতায় এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। তারপর তার ভাই সবকিছু বোঝার আগে সে সেখান থেকে পালিয়েছিল। জুলাই মাসের একটা দিন মাসি তার ছেলেকে নিয়ে লন্ডন গিয়েছিলেন স্কুলের পোশাক কিনতে। অন্য সময় শ্রীমতী ফিককে হ্যারি যতখানি খারাপ লাগে, সেদিন ততটা খারাপ লাগছিল না। শ্রীমতী ফিক হ্যারিকে টেলিভিশন দেখার অনুমতি দিয়েছিলেন আর এক টুকরো চকোলেট কেক খেতে দিয়েছিলেন। সেদিন সন্ধ্যায় ডাডলি তার কেপ স্কুলের পোশাক পরে অনেকটা দেখাবার ঢঙে ঘরের চারপাশে ঘুরছিল। স্মেল্টিং স্কুলের ছাত্ররা পরত মেরুন রঙের লম্বা কোট, কমলা রঙের লম্বা হাঁটু ঝুলিজের আর লম্বা শোলার টুপি। এটাকে বলা হতো পোটার্স। পরের দিন সকাল হ্যারি দেখলো বড় মাপের গামলার মধ্যে নোংরা জলে কিছু জামা কাপড়, তার থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। হ্যারি তার মাসিকে জিজ্ঞাসা করে, মাসির নিরুত্তর উত্তর ছিল, এটা তোমার স্কুলে যাওয়ার পোশাক। তিনি আরো বললেন, বিবর্ণ হয়ে যাওয়া পোশাককে রং করা হচ্ছে যাতে দেখতে লাগে অবিকল অন্য ছেলেদের পোশাকের মতো। হ্যারি মনে মনে এই সন্দেহই করেছিল। তবু মনে হলো তাকে দেখে মনে হবে যেন একখণ্ড হাতির চামড়া পড়ে আছে সে। একসময় দরজার গোড়ায় লাগানো চিঠির বাক্সে শব্দ হতে ভার্নন মেসো ডাডলিকে বলেছিল চিঠিগুলো আনতে। অতঃপর মত বদল করে বলেছিল হ্যারিকে আনতে বলো। হ্যারি তার ভাইয়ের ছড়ির আঘাত এড়িয়ে বাইরে এসেছিল চিঠিগুলো আনতে। হ্যারি চিঠিগুলো কুড়িয়ে নিয়ে তার চিঠিটার দিকে গভীর ভাবে তাকিয়েছিল। হ্যারি সন্দিহান, তার তো কেউ নেই, তবে কে চিঠি দিতে পারে? হ্যারি দেখতে পায় পরিষ্কার লেখা, মিস্টার এইচ পটার, দ্য কাপবোর্ড আন্ডার দি স্টেয়ার্স, 8 প্রাইভেট ড্রাইভ, লিটল হুইনগিং, সারে। চিঠির খামটা যথেষ্ট ভারী। চিঠিটা উল্টাতে হ্যারির হাত কাঁপতে শুরু করলো। হ্যারি দেখলো হলুদ রঙের একটা মোমের শিলমোহর, তাকে বংশ মর্যাদা সূচক নির্দেশনা দিতে খচিত পোশাক আঁকা। রান্নাঘর থেকে ভার্নন মেসো চিৎকার করে বললেন, আরে তাড়াতাড়ি এসো, কি করছো তুমি? রান্নাঘরে ফিরে এলো হ্যারি। তখন গভীরভাবে চিঠিটার দিকে তাকিয়েছিল। ইতিমধ্যে মেসো খাম খুলে দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন। মাসিকে মার্জের অসুস্থতার সংবাদ দিয়েছিলেন। মাসি সে সময় এক ধরনের সুস্বাদু সামুদ্রিক শামুক খাচ্ছিলেন। হ্যারিকে চিঠি পড়তে দেখে মিস্টার ভার্নন তার হাত থেকে চিঠিটা নিয়ে নিলেন। হ্যারি দাবি করছিল ওটা ওর চিঠি বলে। এরপর তিনি চিঠির কয়েকটা লাইন পড়ে নিয়ে তার স্ত্রীকে চিৎকার করে ডাকতে লাগলেন। এদিকে হ্যারি ও ডাডলির মধ্যে যুদ্ধ বেঁধে গেছে চিঠিটা দেবার জন্য। এরপর হিংস্র গলায় হ্যারি দাবি করেছিল চিঠিটির। ওদের দুজনকেই বার করে দিয়েছিল ঘর থেকে ভার্নন। বাইরে আসার পর হ্যারি ও ডাডলির মধ্যে যুদ্ধ বেঁধেছিল। ফিরে যায় হ্যারি। অবশেষে নিচে দরজার ফাঁক দিয়ে শোনার চেষ্টা করে। মাসি মেসোকে বলছিল, ভার্নন, ঠিকানাটা দেখো।
সে কোথায় শোয় তা তাদের পক্ষে কিভাবে জানা সম্ভব? তারা চিঠিটিকে অস্বীকার করতে চাইছিল। সেদিন কাজ থেকে ফিরে ভার্নন হ্যারি শোয়ার জায়গাটা পরিদর্শন করতে এলেন। সেই সময় হ্যারি তার মেসোকে প্রশ্ন করল, তার চিঠিটা কোথায়, তাকে লিখেছে কে? ভার্নন মিথ্যে জবাব দিল, তাকে ভুল করে লেখা হয়েছে তার নাম। হ্যারি বলেছিল ভুল করে এটা হয়নি, কারণ তাতে এই আলমারির উল্লেখ ছিল। মেসো হ্যারিকে জানালো সে খুব শীঘ্র একটা বড় জায়গা পাবে। তার ভাইয়ের দ্বিতীয় ঘরটা তাকে দিল। ডার্সলেদের বাড়িতে 4টে শোবার ঘরের মধ্যে একটি ঘর তার হয়ে গেল। আলমারির ভিতর থেকে ডাডলির 2 নম্বর শোবার ঘরে জিনিসপত্র সে একেবারেই নিয়ে গিয়েছিল। সেখানে ডাডলির সব ভাঙাচোরা খেলনার ভিড়। সেই ঘরে একটা বড় সড়ো পাখির খাঁচা ছিল। একসময় এক তোতা পাখি থাকতো। স্কুলে কোনো বন্ধুর কাছে সেই তোতা পাখির বিনিময়ে যে একটা সত্যিকারের এয়ার রাইফেল সংগ্রহ করা যায় সে সেটা জেনেছিল। খাঁচাটা তাকের পর পড়েছিল, যার একটা দিক প্রায় নুয়ে পড়েছিল, কারণ ডাডলিরা একসময় তাতে বুঝতে অভ্যস্ত ছিল। অন্য একটা ছিল বইয়ে ভর্তি। একমাত্র এই জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে। দেখে মনে হচ্ছিল এর উপর কখনো হাত পড়েনি। কিন্তু ডাডলি চাইছিল না। সে চিৎকার করে বলেছিল তার ঘরটা খালি করে দেবার কথা। পরদিন সকালে প্রাতরাশের সময় ডাডলির আচরণ ছিল অস্বাভাবিক। কোনো বিষয়ে সে অসন্তোষ প্রকাশ করেছিল। সে তার বাবাকে ছড়ি দিয়ে মারছিল, মাকে অতিষ্ঠ করে তুলছিল কিছু ফিরে পাবার জন্য, যা পিটুনিয়ার গাছপালার চাষের ধারে গিয়ে অনিষ্ট করছিল এবং কচ্ছপগুলোকে ছেড়ে দিয়েছিল। ডাডলির এই অদ্ভুত আচরণের কোনো ব্যাখ্যা হ্যারি খুঁজে পায়নি। পরের দিন ডাকে হ্যারির নামে আরো একটি চিঠি এলো। ডাডলি ডাক বাক্স থেকে চিঠি আনতে পাঠালে ডাডলি চিৎকার করে ওঠে, হ্যারির আবার একটা চিঠি এসেছে। ভার্নন নিজেকে ধরে রাখতে পারে না, ছুটে যায় চিঠি আনতে। সেই হ্যারির ঠিকানায়। মেসো ডাডলির হাত থেকে কেড়ে নেয়। সেই চিঠি নিয়ে চলেছে লড়াই, কারণ প্রথম চিঠিটা হ্যারি পায়নি, সেই কারণেই দ্বিতীয় সেটা। হ্যারি পরদিন চিঠি পাবার জন্য মনে মনে একটা ছক ভাবনা ভেবে নেয়। তার মেরামত করা অ্যালার্ম ঘড়িতে পরের দিন সকাল 6টায় অ্যালার্ম বাজে। হ্যারি ওঠে, কোনো আলো না জ্বেলে নিজেকে তৈরি করে এবং খুব ধীরে এসে নিচে নেমে আসে। সে অন্ধকারেই এগোতে থাকে। তার বুকের মধ্যে অদ্ভুত এক অনুভূতি। মনে হচ্ছে তার অস্তিত্ব বড় হালকা হয়ে গেছে। সে সামনে দরজার সামনে কোনো বস্তুতে পা রেখেছে। হঠাৎ আলো জ্বলল। হ্যারি বুঝল হ্যারি মেসোকেই মারিয়ে ফেলেছে। হ্যারিরও আগে মেসো সতর্কতা জানান দিল হ্যারিকে যাতে চিঠিগুলো না দিতে পারে, তারই জন্য এই সতর্কতা। হ্যারি যা করতে চাইল তা সফল হলো না। মেসো যে চিঠিগুলো দখল করেছে তা সে দেখতেই পেল। হ্যারি চিঠিগুলোর দাবি জানালো। ভার্নন মেসো সেদিকে না তাকিয়ে চিঠিগুলো নষ্ট করে ফেলল। এরপর তারা চিঠি বন্ধের জন্য ডাক বাক্সটা বন্ধ করে দিল। অর্থাৎ তাদের ধারণা হলো যদি তারা চিঠি বিলি করতে না পারে তার চিঠি দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেবে। কিন্তু মাসি বুঝেছিল এতে কোনো কাজ হবে না। সেদিন ছিল শুক্রবার। 9 করে 12খানা চিঠি এলো হ্যারির নামে। বিভিন্ন ভাবে সমস্ত চিঠি গেল ভার্ননের ফ্যামিলির হাতে। সমস্ত চিঠি মেসো নষ্ট করে ফেলল। সমস্ত বাড়ির দরজা বন্ধ, কোথাও যাতে চিঠি ঢোকানোর চেষ্টা না চলে। এরপর শনিবার চিঠি এলো ডিমের পেটির মধ্যে, এলো 2টোর সঙ্গে। মেসো প্রচন্ড রেগে গিয়ে ডেয়ারিতে ফোন করলেন এবং ভারপ্রাপ্ত কারোর সঙ্গে কথা বলতে চাইলেন, যাকে অভিযোগ করলে বন্ধ করা যায়। ফোন করলেন ডাকঘরে। তার ভাই অর্থাৎ ডাড তাকে বলছে মজা করে, তোমার মতো ব্যক্তিকে চিঠি কে দেয়? রবিবার সকাল। ভার্নন মেসো প্রাতরাশের টেবিলে। তাকে দেখে মনে হচ্ছে ক্লান্ত। রবিবার ডাক বন্ধ বলে তারা কিছুটা সুস্থ, কিন্তু মুহূর্তে রান্নাঘরের মধ্যে দিয়ে ঢুকলো কিছু চিঠি। হ্যারি চেষ্টা করছিল সেই চিঠিগুলো নিতে, কিন্তু মেসো হ্যারিকে ওই ঘর থেকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন। এরপর মাসি ও ডাডলি বেরিয়ে গেলে মেসো দরজা বন্ধ করে দিলেন। মেসো এমন ক্ষিপ্ত হয়ে উঠেছিল, রাগের চোটে নিজের মাথার চুল ও গোঁফ ছিঁড়তে লাগলেন। মেসো সিদ্ধান্তে এলেন জায়গাটা ছেড়ে চলে যাবার জন্য।
তারা তৈরি হয়ে নিল সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে। ডাডলি ক্ষিপ্ত, কারণ সে তার প্রিয় জিনিসগুলো নিতে পারেনি। গাড়ি ছুটছিল, কেবলই ছুটছিল। পিটুনিয়া মাসি পর্যন্ত তারা কোথায় চলেছে সে নিয়ে কোনো প্রশ্ন করার সাহস করেননি। মাঝে মাঝে ভার্নন মেশো এমনটা করছিলেন, আর তখনই তিনি অস্থির একটা চিন্তার মধ্যে ডুবেছিলেন। সারাদিনের মধ্যে পানভোজনের জন্য তারা একবারও থামেননি। রাত নামার পর ডাডলি চিৎকার করে জানান দিল তার খিদে পেয়েছে। মেজাজও বিগড়েছিল। এক জীর্ণ পুরনো হোস্টেলের সামনে মেশো এসে গাড়ি থামালেন। হোটেলটা ছিল শহরের বাইরে। হ্যারি ও ডাডলির জন্য একটা ঘর নেওয়া হয়েছিল, কিন্তু তার ভাই নাক ডাকলে তার ঘুম আসছে না, তাই হ্যারি জেগে বসেছিল। নানান ভাবনায় ডুবেছিল সারা রাত। প্রাতরাশে পরদিন সকালে ডার্সলে পরিবার ও হ্যারি খেলো কিছু কর্নফ্লেক্স, টোস্ট আর সস। ঠিক সেই সময় হোটেল মালিক এসে জানালো যে হ্যারি পটার বলে কেউ থাকলে তার একটি চিঠি আছে। হ্যারি হাত বাড়িয়ে চিঠিটি নিতে গেলে তাকে বাধা দেওয়া হলো। মেশো ছুটে গেলেন চিঠিটি নিতে। হোস্টেলের ভদ্রলোক অবাক হয়ে মিস্টার ডার্সলের দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর মিসেস ডার্সলে মেশোকে ফিরে যাবার কথা বলছিলেন মৃদু গলায়, কিন্তু মেশো সে কথা শুনতে পেলেন না। তিনি যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছিলেন। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। একটা চষা জমির মাঝখান দিয়ে তারা যাচ্ছিলেন। সেদিন শেষ বিকেলের দিকে ডাডলি তার মাকে প্রশ্ন করলো তার কর্ণধার সুস্থ আছে কিনা। মেশো গাড়ির মধ্যে সবাইকে বন্ধ করে রেখে কোথায় যেন উধাও হয়ে গেলেন। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ডাডলি চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছিল টেলিভিশন দেখার জন্য। সোমবারের কথায় হ্যারির মনে পড়ে গিয়েছিল তাহলে কাল মঙ্গলবার হ্যারির 11 জন্মদিন। হ্যারি জানে তার জন্মদিন মোটেই খুশি বা আনন্দের নয়। গত বছর ডার্সলেরা জন্মদিনে তাকে একজোড়া পুরনো মোজা ও একটা হ্যাঙ্গার উপহার দিয়েছিল। তবু 11 বছর তো আর প্রতিদিন থাকবে না। হঠাৎ মেশো ফিরে এসে বলল, চলো, আমরা সঠিক জায়গা পেয়ে গেছি। গাড়ির বাইরেটা বেশ ঠান্ডা। ভার্নন মেশো সেদিকটা দেখালো। সেদিকটা একটা পাহাড়ের দিক। মেশো যেতে যেতে বলছিলেন, পিটুনিয়া, তোমরা বিশ্বাস করবে না, আমি যেদিকটা যাচ্ছি সেদিকটা একটা পাহাড়ের দিক। পাহাড়ের মাথায় একটা চালাঘর দেখতে পাচ্ছ? আবহাওয়ার পূর্বাভাস ছিল, রাতে ঝড় হতে পারে। ভার্নন মেশো সবাইকে জানিয়ে দিল। আবহাওয়ার পূর্বাভাস শোনাতে শোনাতে তিনি বললেন একজন ভদ্রলোক নৌকো ভাড়া দিয়েছেন। তারপর একটা পুরনো দাঁড় টানা নৌকার দিকে ইশারা করলেন। মেশো শুধু চিৎকার করে বললেন, আমাদের সঙ্গে কিছু খাবার দাবার রয়েছে। কনকনে বাতাস চাবুক মারছে তাদের গায়ে। ঘন্টাখানেক পরে তারা পাহাড়ে পৌঁছলো। কখনো গুড়ি মেরে ভার্নন মেশো ভাঙাচোরা বাড়ির দিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। ঘরের ভিতরটা ভয়াবহ। চারদিক থেকে সমুদ্র, গুলমের পচা গন্ধ বাতাসে ভাসছে। কাঠের দেয়ালের ফাঁক দিয়ে বাতাস ঢুকছিল শেষ দিয়ে। ভার্নন মেশোর মজুদ খাবার দুমড়ে মুচড়ে গুঁড়োয় পরিণত হয়েছিল। মাত্র 4টি কলা ছিল সঙ্গে, কিন্তু খাবারের খালি প্যাকেট দিয়ে আগুন জ্বলছিল না, ধোঁয়া হচ্ছিল প্রচুর। ঠান্ডা সেগুলোর কুঁকড়ে যেন ঝড়সড় হয়ে গিয়েছিল। আগুন জ্বালার জন্য সে চিঠিগুলো কাজে লাগাতে চেষ্টা করেছিল। স্বাভাবিকভাবে তিনি ভাবছিলেন এই ঝড় ঠেলে কেউই তাদের চিঠি পৌঁছতে আসবে না। হ্যারিও এমন ধারণাই মোটামুটি চিন্তা করছিল, কিন্তু এমন চিন্তা ভাবনা মোটেই উৎসাহিত করতে পারেনি তাকে। রাত নামতেই পূর্বাভাস মতো ঝড় শুরু হলো। সামুদ্রিক উত্তাল ঢেউয়ের ছিটিয়ে দেওয়া জল ঘরের কাঠের দেওয়ালের ফাঁক গলে ভিতরে আসছিল। সেই সঙ্গে জানান দিচ্ছিল হিংস্র বাতাস। নাকাল করছিল জানলার নড়বড়ে কপাটগুলোকে। খটখট শব্দ করছিল সেগুলো। পিটুনিয়া মাসি কিছু কম্বল খুঁজে পেতে বার করলেন। তাই দিয়ে ডাডলির বিছানা পেতে ফেললেন ঘুণ ধরা সোফায়। ভার্নন মেশো আর পিটুনিয়া মাসি পাশের ঘরে
তালগোল পাকানো বিছানায় আশ্রয় নিয়েছিল। হ্যারি এখন নরম কিছুই খুঁজে নিয়ে পাতলা ও জীর্ণ কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়েছিল। ক্রমশই রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল ঝড়ের দাপট। হ্যারি ঘুমোতে পারছিল না। সে ঠান্ডায় কাঁপছিল আর অস্বস্তিতে এপাশ ওপাশ করছিল আরামের খোঁজে। ডার্লির রেডিয়াম দেওয়া টাওয়াল, যেটা সোফার প্রান্তে ঝুলে থাকা তার হাতের কবজিতে বাঁধা ছিল, অন্ধকার সময় বলে দিচ্ছিল আর 10 মিনিট পরে হ্যারি 11 বছরে পা দেবে। সে ঘুমহীন চোখে চেয়েছিল, কান পেতে শুনছিল ঘড়ির টিক টিক শব্দের ভিতর দিয়ে তার জন্মদিন এগিয়ে আসছে, কাছাকাছি হচ্ছে। ডার্সলেদের এটা স্মরণ আছে কিনা হ্যারির অবশ্য জানা ছিল না। 5 মিনিট বাকি। এমন সময় হ্যারি বাইরে কেমন একটা ক্যাচর ক্যাচর শব্দ শুনতে পেল। সে আশঙ্কা করলো ছাদটা ভেঙে পড়বে না তো। সে ভাবছিল যে এমনটা ঘটলে সে একটু উত্তাপ পাবে। হ্যারির শুয়ে শুয়ে মনে হচ্ছিল তারা যখন ফিরবে প্রাইভেট ড্রাইভের বাড়িতে, অমন চিঠিতে ভরে যাবে। তখন কোন রকমে একটা চিঠি সে ঠিক নিতে পারবে। মাত্র 3 মিনিট বাকি। সমুদ্র কি অসম্ভব জোরে পাহাড়টার গায়ে ধাক্কা দিচ্ছে। আর 2 মিনিট। মজার ক্যাচক্যাচ শব্দটা কি? পাহাড়টা কি সমুদ্রে ভেঙে পড়েছে? বুম! একটা প্রচন্ড শব্দ। এ সময় জীর্ণ বাড়িটা প্রবল ভাবে কেঁপে উঠল যেন। হ্যারি দরজার খিল বন্ধ করে খাড়া হয়ে দরজার দিকে চেয়ে বসে রইল। বাইরে থেকে মনে হলো কে যেন ডাকছে, কে যেন ডাকছে। কি হবে এরপর? এই রোমাঞ্চকর কাহিনীর পরবর্তী অংশ জানতে গেলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন চাঁদনিকে। নমস্কার, ধন্যবাদ।